বিশ্বের মানচিত্রের দিকে তাকালে আমরা ইউরোপের বদলে এক শান্ত, সুন্দর এবং নিরপেক্ষ দেশ দেখতে পাই। সুইজারল্যান্ড আল্পস পর্বতের চূড়া, দামি ঘড়ি, চকলেট আর ব্যাংকিং ব্যবস্থার জন্য পরিচিত এই দেশটি শত বছর ধরে কোনো যুদ্ধে জড়ায়নি। কিন্তু 2009 সালে এই শান্ত দেশটিকে হঠাৎ করে বিশ্ব মানচিত্র থেকে সম্পূর্ণ মুছে ফেলার দাবি ওঠে। আর এই অদ্ভুত ও অবিশ্বাস্য দাবিটি করেছিলেন লিবিয়ার তৎকালীন একচ্ছত্র অধিপতি মুয়াম্মার আল গাদ্দাফি। তিনি কোনো ছোটোখাটো হুমকি দেননি। তিনি সোজা G8 সম্মেলনে প্রস্তাব দিয়েছিলেন যে সুইজারল্যান্ড নামক এই দেশটির কোনো অস্তিত্ব থাকার দরকার নেই, একে ভেঙে 3 টুকরো করে প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভাগ করে দেওয়া উচিত। কিন্তু কেন? এর পেছনে কি কোনো ভূরাজনীতি ছিল, কোনো তেলের হিসাব নিকেশ, নাকি হাজার বছরের কোনো শত্রুতা? এর উত্তর হচ্ছে এর কোনোটাই না। এই বিশাল আন্তর্জাতিক তোলপাড়ের পেছনের কারণটি ছিল অত্যন্ত ব্যক্তিগত, একজন বাবার অন্ধ ভালোবাসা এবং আহত অহংকার। আজকের ভিডিওতে আমরা এই ঘটনার আদ্যপন্ত জানব। কিভাবে একটা হোটেল রুমের ঝগড়া থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক যুদ্ধ শুরু হয়ে গেল, তার বিস্তারিত আজ আপনারা জানতে পারবেন। সবার প্রতি অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। গল্পের শুরুটা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 2008 সালে। সে সময়ে মুয়াম্মার গাদ্দাফি কেবল লিবিয়ার নেতাই ছিলেন না, তিনি নিজেকে আফ্রিকার রাজা বা কিং অফ কিংস মনে করতেন। তার ক্ষমতার দাপট ছিল আকাশচুম্বী, আর সেই ক্ষমতার ছায়া তার সন্তানরাও ভোগ করত এক দায়িত্বহীন বিলাসবহুল জীবন। তাদেরই একজন ছিল গাদ্দাফির চতুর্থ ছেলে হ্যানিবল গাদ্দাফি। হ্যানিবল তার উচ্ছৃঙ্খল জীবনযাপন এবং মেজাজের জন্য ইউরোপ জুড়ে বেশ পরিচিত। বিলাসবহুল গাড়ি, দামি হোটেল এবং পার্টি ছিল তার নিত্যসঙ্গী। 2008 সালের জুলাই মাস, গ্রীষ্মের ছুটিতে হ্যানিবল গাদ্দাফি তার স্ত্রী এলিন স্কার্ফকে নিয়ে পা রাখেন সুইজারল্যান্ডের জেনেভায়। তারা ওঠেন জেনেভার অন্যতম বিলাসবহুল হোটেল প্রেসিডেন্ট উইলসনে। সেখানকার সবচেয়ে দামি স্যুটে তাদের থাকার ব্যবস্থা করা হয়। তাদের সাথে ছিল তাদের ব্যক্তিগত দেহরক্ষী এবং কয়েকজন গৃহকর্মী। এই গৃহকর্মীদের একজন ছিল তিউনিসিয়ার এবং অন্যজন মরক্কোর নাগরিক। বাইরে থেকে সবকিছু চকচকে মনে হলেও সে হোটেল রুমের বদ্ধ দরজার ভিতরে ঘটেছিল এক অমানবিক ঘটনা। হোটেল রুমের ভেতরে হ্যানিবল এবং তার স্ত্রীর আচরণ গৃহকর্মীদের সাথে মোটেও বন্ধুত্বপূর্ণ ছিল না। অভিযোগ ওঠে তুচ্ছ কারণে তারা গৃহকর্মীদের ওপর চড়াও হতেন। ব্যাপারটা শুধু বকাঝকার মধ্যে সীমাবদ্ধ ছিল না। অভিযোগ অনুসারে হ্যানিবল ও তার স্ত্রী বেল্ট এবং হ্যান্ডার দিয়ে তাদের দুই গৃহকর্মীকে নির্মমভাবে মারধর করেন। নির্যাতনের মাত্রা এতটাই ছিল যে গৃহকর্মীরা আর সহ্য করতে পারেননি। তারা গোপনে হোটেলের অন্য স্টাফ বা পুলিশের সাথে যোগাযোগ করতে সক্ষম হন। সুইজারল্যান্ড এমন একটা দেশ যেখানে আইন সবার জন্য সমান, সে আপনার সাধারণ নাগরিক হন বা অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধানের ছেলে। 15 জুলাই 2008 অভিযোগ পাওয়ার সাথে সাথেই জেনেভা পুলিশ অ্যাকশনে যায়। 20 জন পুলিশ অফিসারের একটি দল সোজা হানা দেয় হোটেল প্রেসিডেন্ট উইলসন। মুহূর্তের মধ্যেই লিবিয়ার প্রতাপশালী নেতার ছেলের হাতে হাতকড়া পরানো হয়। হ্যানিবল ও তার গর্ভবতী স্ত্রীকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ শারীরিক নির্যাতন, হুমকি প্রদান। হ্যানিবলকে 2 রাত হাজতে কাটাতে হয়। এটা ছিল গাদ্দাফি পরিবারের জন্য এক অকল্পনীয় ঘটনা। যে পরিবারের ইশারায় লিবিয়ার দিনরাত নির্ধারিত হতো, সেই পরিবারের সন্তানকে সাধারণ অপরাধীর মতো হাজতে থাকতে হচ্ছে। যদিও 2 দিন পর বিপুল অঙ্কের জামানত দিয়ে তারা মুক্তি পান এবং দ্রুত লিবিয়ায় ফিরে যান, কিন্তু বারুদের স্তূপে ততক্ষণে আগুন লেগে গেছে। এই খবর পৌঁছায় ত্রিপোলিতে মুয়াম্মার গাদ্দাফির কানে। ছেলের গ্রেফতারের খবর শুনে মুয়াম্মার গাদ্দাফি ক্ষোভে ফেটে পড়েন। তিনি এটাকে কোনো আইনি প্রক্রিয়া হিসাবে দেখেননি, তিনি এটাকে দেখেছেন তার ব্যক্তিগত সম্মান এবং লিবিয়ার সার্বভৌমত্বের উপর আঘাত হিসাবে। তিনি মনে করলেন সুইজারল্যান্ড পুলিশ ইচ্ছা করে তাকে অপমান করার জন্য এই নাটক সাজিয়েছে। তিনি এই ঘটনাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সাথে তুলনা করলেন। শুরু হলো এক অসম কূটনৈতিক যুদ্ধ। গাদ্দাফি সুইজারল্যান্ডকে শিক্ষা দেওয়ার জন্য একের পর এক কঠোর পদক্ষেপ নিতে শুরু করলেন। প্রথমে তিনি অর্থনৈতিক আঘাত হানলেন। লিবিয়া ছিল সুইজারল্যান্ডের তেলের অন্যতম প্রধান সরবরাহকারী। গাদ্দাফি নির্দেশ দিলেন, সুইজারল্যান্ডের তেল সরবরাহ বন্ধ করে দাও। মুহূর্তের মধ্যে পাইপলাইন বন্ধ হয়ে গেল। এরপর তিনি আঘাত হানলেন ব্যাংকিং সেক্টরে। সুইস ব্যাংকগুলোতে লিবিয়ার জমানো বিলিয়ন বিলিয়ন ডলার গচ্ছিত ছিল। গাদ্দাফি তার সমস্ত অর্থ, প্রায় 5 থেকে 7 বিলিয়ন ডলার,
সুইস ব্যাংক থেকে তুলে নেওয়ার নির্দেশ দিলেন। এটি ছিল সুইস অর্থনীতির জন্য এক বড় ধাক্কা। কিন্তু গাদ্দাফির প্রতিশোধ এখানেই থামল না। তিনি চোখের বদলে চোখ নীতিতে বিশ্বাসী ছিলেন। সুইজারল্যান্ড তার ছেলেকে আটকে রেখেছে, তাহলে তিনিও সুইস নাগরিকদের ছাড়বেন না। লিবিয়ায় অবস্থানরত দুজন সুইস ব্যবসায়ী, যাদের নাম ম্যাথস গোল্ডি এবং রাশিদ হামদানি, মিথ্যা অজুহাতে তাদের গ্রেফতার করা হলো। তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হলো এবং জিম্মি করা রাখা হলো লিবিয়ার মাটিতে। এই জিম্মি দশা চলেছিল প্রায় 1.5 বছর ধরে। ঘটনাটি 2008 সালে শুরু হলেও এর চূড়ান্ত এবং সবচেয়ে হাস্যকর পর্যায়টি দেখা যায় 2009 সালে। গাদ্দাফির রাগ তখনও কমেনি। তিনি চাইলেন সুইজারল্যান্ড নামক রাষ্ট্রটির অস্তিত্ব যেন পৃথিবীতে না থাকে। 2009 সালের G8 সম্মেলনে এবং পরবর্তীতে জাতিসংঘের সাধারণ পরিষদে গাদ্দাফি এক অদ্ভুত প্রস্তাব উপস্থাপন করেন। তিনি বিশ্ব নেতাদের সামনে দাঁড়িয়ে বলেন, সুইজারল্যান্ড আসলে কোনো রাষ্ট্র নয়, এটি একটি বিশ্বের মাফিয়া। তিনি দাবি করেন, যারা সন্ত্রাসবাদের অর্থায়ন করে এবং আন্তর্জাতিক আইন মানে না, তাদের টিকে থাকার অধিকার নেই। গাদ্দাফি যুক্তি দেখালেন, সুইজারল্যান্ডের নিজস্ব কোনো একক ভাষা নেই। সেখানে মানুষ জার্মান, ফরাসি এবং ইতালীয় ভাষায় কথা বলে। তাই জোর করে এই দেশ টিকিয়ে রাখার কোনো মানে হয় না। তিনি প্রস্তাব দিলেন, সুইজারল্যান্ডকে ভেঙে কেকের মতো 3 টুকরো করে তার 3 প্রতিবেশীকে দিয়ে দেওয়া হোক। সুইজারল্যান্ডের যে অংশের মানুষ জার্মান ভাষায় কথা বলে, সেটি দিয়ে দেওয়া হোক জার্মানিতে। ফরাসিভাষী অংশটি চলে যাক ফ্রান্সের দখলে, আর ইতালীয়ভাষী অংশটি যুক্ত হোক ইতালির সাথে। তার এই প্রস্তাবে পুরো বিশ্ব স্তম্ভিত হয়ে যায়। কেউ তো এটাকে পাগলামি ভাবলেন, কেউ হাসলেন, কিন্তু গাদ্দাফি ছিলেন অত্যন্ত সিরিয়াস। তিনি এমনকি জাতিসংঘের সাধারণ অধিবেশনে সভাপতিত্ব করার সময়ও এই বিষয়টি নিয়ে বারবার কথা বলেছেন। তিনি চেয়েছিলেন মানচিত্র থেকে সুইজারল্যান্ড শব্দটি চিরতরে মুছে যাক। শেষ পর্যন্ত গাদ্দাফির সে অদ্ভুত স্বপ্ন পূরণ হয়নি। সুইজারল্যান্ড আজও বহাল তবিয়তে টিকে আছে, কিন্তু সেই ঘটনার রেশ অনেক দিন ছিল। দীর্ঘ কূটনৈতিক আলোচনার পর এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় লিবিয়া অবশেষে সেই 2 সুইস ব্যবসায়ীকে মুক্তি দেয়। বিনিময়ে সুইজারল্যান্ডকেও হ্যানিবাল গাদ্দাফির গ্রেপ্তারের ঘটনায় দুঃখ প্রকাশ করতে হয়েছিল, যা ছিল একটি স্বাধীন বিচার বিভাগের জন্য বেশ বিব্রতকর। এই পুরো ঘটনাটি আমাদের দেখায়, আন্তর্জাতিক রাজনীতিতে যখন ব্যক্তিগত আক্রোশ ঢুকে পড়ে, তখন পরিস্থিতি কতটা অযৌক্তিক এবং বিপজ্জনক হতে পারে। মুয়াম্মার গাদ্দাফি তার অসীম ক্ষমতা দিয়ে একটি দেশকে মুছে ফেলতে চেয়েছিলেন। আজ গাদ্দাফি নেই, তার সেই ক্ষমতাও নেই, কিন্তু ইতিহাসের পাতায় ঘটনাটি এক অদ্ভুত উদাহরণ হিসেবে রয়ে গেছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এই ঘটনায় কে ঠিক বলে আপনারা মনে করেন? কমেন্ট করতে পারেন। তাহলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর কন্টেন্টটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। পরের ভিডিওতে সবার সাথে দেখা হবে।